আজ আমাদের দুই ভারতীয় দলের কাছে সুযোগ রয়েছে এশিয়ার মঞ্চে নিজেদের ছাপ ফেলার। জিতলেই কিন্তু আমাদের ভারতের দুটো দল কোয়ালিফাই করবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2-এ। তো ইস্ট বেঙ্গলের কীরকম প্ল্যানিং রয়েছে, আজকের প্লেইং 11 কি করতে চলেছে, এফসি গোয়া ইস্ট বেঙ্গল কি ম্যাচ জিতে তারা নেক্সট রাউন্ডে যাবে, কি পরিসংখ্যান রয়েছে, কীরকম সময় ম্যাচ রয়েছে বা কীভাবেই তোমরা ম্যাচ দেখবে, সমস্তটা নিয়েই আমরা কথা বলে নেব এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফলো করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমে যদি আমরা একটু এফসি গোয়াকে নিয়ে কথা বলি, তো এফসি গোয়া সুপার কাপ চ্যাম্পিয়ন হয়ে তারা এশিয়ার মঞ্চে খেলার একটা ছাড়পত্র পেয়েছে। সেই ইস্ট বেঙ্গলকে হারিয়েই কিন্তু তারা শেষ পর্যন্ত সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছিল। তো গোয়া দলে এবছরে কিন্তু খুব যে ভালো কিছু প্লেয়াররা রয়েছে, খুব হাই প্রোফাইল দল রয়েছে সেরকমটা নয়, কিন্তু তাদের যেটা সবথেকে ভালো ব্যাপার, তারা প্লেইং 11-এ 4 জন বিদেশিকে কিন্তু আজকে ব্যবহার করতে পারবে। তো সেক্ষেত্রে এটা কিন্তু তাদের দলের জন্য একটা প্লাস পয়েন্ট রয়েছে। তো গোয়ার কোচ ইন্ডিয়ান কোচের উপর ভরসা করছে, সেই ইন্ডিয়ান কোচ গোয়ার প্লেইং 11-কে কিছুটা সাজাতে চলেছে 4-3-3 ফরমেশানে। সেখানে গোলের তলায় আমরা ববকে দেখতে পাবো, ডিফেন্স লাইনে কিন্তু সন্দেশ জিংহানের সঙ্গে অ্যালেক্স জারিয়াকে দেখতে পাবো, এবং সাইড ব্যাকের দিকে তাকালে উদান্তা সিং এবং আকাশ সাংওয়ান তারা দুই সাইড ব্যাকে থাকছে। মিডফিল্ডে টম্বা রয়েছে, তার সাথে ফ্রাঞ্চুকে সাইন করানো হয়েছে, সে অ্যাটাকিং মিডফিল্ডের পজিশানে খেলবে, এবং ভ্যালেঞ্জোকে রাখা হচ্ছে, সে ডিফেন্সিভ মিডফিল্ড পজিশানে খেলবে। উইঙ্গার পজিশানে একদিকে ইসাক, অপরদিকে মোহাম্মদ নেমিল, এবং স্ট্রাইকার পজিশানে চিকি শুরু করতে চলেছে। তো এটা এফসি গোয়ার জন্য আজকে বেস্ট প্লেইং 11 হবে। তো এফসি গোয়া কিন্তু ভারতীয় সময় ঠিক রাত 8:30 থেকে খেলা শুরু করবে। তারা কিন্তু আরকাডাকের বিরুদ্ধে খেলবে, তুর্কমেনিস্তানের সেই দল আরকাডাক। ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে আরকাডাকের খেলার অভিজ্ঞতা রয়েছে, তো সেই আরকাডাকের ঘরের মাঠে কিন্তু এফসি গোয়া খেলবে। তো আমাদের তরফ থেকে অনেক অনেক শুভকামনা রইল এফসি গোয়ার জন্য, তারা যেন ম্যাচটা জিতে তারা এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2-এর যোগ্যতা পর্ব অর্জন করে তারা অবশ্যই সেই গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, বড় টুর্নামেন্টে যেন তারা নাম লেখায়। তো এরপর যদি আমরা কথা বলি একটু ইস্ট বেঙ্গলকে নিয়ে, তো ইস্ট বেঙ্গলের কিন্তু ম্যাচ রয়েছে আজ সন্ধ্যা 7টায় ঘরের মাঠে ইস্ট বেঙ্গল মুখোমুখি হবে আল আরাবি। তো সেই কুয়েতের দলের বিরুদ্ধে খেলা। তো যারা যারা ভিডিও দেখছো, ইস্ট বেঙ্গল এবং এই আল আরাবি ম্যাচের একটি করেই স্কোর লাইন প্রেডিকশান করো, একাধিক প্রেডিকশান করার প্রয়োজন নেই, কোনো রকমভাবে এডিট করার প্রয়োজন নেই, একটি করেই প্রেডিকশান সবাই করো যে আজকের ম্যাচের রেজাল্ট কি হবে। যাদের প্রেডিকশান মিলে যাবে তাদের নাম ডেফিনেটলি পরবর্তী ভিডিওতে আমরা শেয়ার করব, তাই অবশ্যই একটা করেই স্কোর লাইন প্রেডিকশান করো। তো এই ম্যাচটাকে নিয়ে কথা বললে, দুটো দলের ব্যালেন্সের দিকে তাকালে সেখানে কিন্তু ইস্টবেঙ্গল অন পেপার অনেকটা পিছিয়ে থেকে শুরু করছে। সেখানে আল আরাবি কুয়েতের দল তারা অনেকটা এগিয়ে রয়েছে, তাদের কাছে 6 বিদেশি প্লেয়ার রয়েছে, তারা চাইলেই 6 বিদেশিকে প্লেইং 11-এর মধ্যে রাখতেই পারে, এবং তাদের যেরকম প্রি সিজন রয়েছে, তারা যেরকমভাবে ট্রেনিং করেছে, তো তাদের কোনো রকম অসুবিধা নেই এই ম্যাচটাকে নিয়ে, তাদের একদম সঠিক পরিকল্পনায় তারা রয়েছে। কিন্তু যেটা সবথেকে ভালো ব্যাপার সেটা হচ্ছে তাদের দলের কোচ কিন্তু ইস্টবেঙ্গলকে নিয়ে বলেছে ইস্টবেঙ্গল ভারতের অন্যতম সেরা দল, গত সিজনে তারা চ্যাম্পিয়ন হয়েছিল। তো চ্যাম্পিয়ন দলের বিরুদ্ধে তাদের ঘরের মাঠে খেলাটা আমাদের জন্য অত্যন্ত কঠিন হবে, কিন্তু আমরা আমাদের পজিটিভ অ্যাপ্রোচ দিয়ে ম্যাচটা বার করার চেষ্টা করব, এবং আমরা আশাবাদী আমরা এই ম্যাচ জিততে পারবো। তো আমরা যদি আজকে আল আরাবির লাইন আপ নিয়ে কথা বলি, তারা কিন্তু কিছুটা 4-3-3 পজিশানে তাদের দলকে খেলানোর চেষ্টা করবে। সেখানে গোলকিপার পজিশানে কিন্তু সেই সুলেমান শুরু করবে, ডিফেন্স লাইনে ব্রাজিলিয়ান ডিফেন্ডার সেলডরের সঙ্গে কিন্তু সেখানে তাদের যে বিস্টন শুরু করবে, এবং সাইড ব্যাকের দিকে তাকালে সেখানে কিন্তু রয়েছে মোহাম্মদ খালেদ এবং আবদুল্লাহ শুরু করতে চলেছে। মিডফিল্ডে কিন্তু কালিম রয়েছে, এছাড়া খালিদ রয়েছে এবং বাদর তারেক রয়েছে, এবং আপ ফ্রন্টের স্ট্রাইকার পজিশনের দিকে তাকালে তারা কিন্তু 3 জন প্লেয়ারকে সেখানে শুরু করবে, যাদের রয়েছে, এছাড়া ইনসাল রয়েছে এবং আল সুলেমান রয়েছে। তাদের দিয়েই কিন্তু এই কুয়েতের দল তাদের প্লেইং 11 সাজাতে চলেছে। এছাড়া যদি আমরা ইস্টবেঙ্গলের প্ল্যানিং নিয়ে কথা বলি, তো এই কুয়েতের দল আল আরাবি যেরকমভাবে খেলে, তারা কোনো সময় 3 ডিফেন্সে চলে যায়, কিন্তু খুব সম্ভবত তারা আজকের ম্যাচে 4 ডিফেন্সে যাবে। তো সেক্ষেত্রে তাদের আক্রমণ বিভাগে যে 3 জন প্লেয়ার এবং বিশেষত প্যালেস্টাইনের যে স্ট্রাইকার, সে কিন্তু
ফক্স ইন দ্য বক্স বলতেই হয়। ডিফেন্সের উপর প্রচণ্ড প্রেসার করে, প্লে অ্যাক্টিংয়ের ভাই মাস্টার, এবং প্রত্যেকটা প্লেয়ার লম্বা প্লেয়ার, এরিয়াল বলে দক্ষ। তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গলে সবার আগে যেটা করতে হবে, মিডফিল্ডকে পুরো ব্লক করতে হবে। ইস্টবেঙ্গল যদি মিডফিল্ডে উইন করতে পারে খেলাটা, তাহলে কিন্তু ইস্টবেঙ্গলের জন্য ম্যাচ তাদের পক্ষে যেতে পারে। তো সেক্ষেত্রে যদি আমরা ইস্টবেঙ্গলের গেম প্ল্যানিং নিয়ে কথা বলি, কিছুটা 4-1-4-1 এই ফরমেশনে ইস্টবেঙ্গল এই ম্যাচটাকে দেখতে পারে। তো গোলের তলায় অবশ্যই সেখানে আমরা দেখতে পেতে পারি প্রভসুকান সিং গিলকে, ডিফেন্স লাইনে আনোয়ার আলীর সঙ্গে সন্দীপ মান্ডি, সাইড ব্যাকে একদিকে জয় গুপ্তা, অপরদিকে হার্দিক ভাট। এটাই কিন্তু অল ইন্ডিয়ান ডিফেন্স হতে চলেছে ইস্টবেঙ্গলের জন্য। মিডফিল্ডের দিকে তাকালে সেক্ষেত্রে কিন্তু জিকসান সিং, তাকে মিডফিল্ডে রাখা হবে, তার মূলত কাজ থাকবে ডিফেন্সিভ ওয়ার্ক করা। এছাড়া যদি আরও মিডফিল্ডের কথা বলি, তো সেক্ষেত্রে র্যামিরেজের উপর কিন্তু গুরু দায়িত্ব থাকবে আক্রমণ বিভাগকে সচল রাখা, এবং সেক্ষেত্রে রাশিদ সে কিন্তু বক্স টু বক্স মিডফিল্ডে খেলবে, যেরকমভাবে অ্যাটাকে সাহায্য করতে যাবে তার সাথে কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ডার এবং সেন্ট্রাল মিডফিল্ড পজিশনেও তাকে খেলতে হতে পারে। এছাড়া যদি আমরা উইঙ্গার নিয়ে কথা বলি, তো পিবি বিষ্ণু তার স্কিল দিয়ে বাজিমাত করার চেষ্টা করবে, অপরদিকে এডমন্ড শুরু করবে, যার কিন্তু ফিজিক্যাল এবিলিটি সে কিন্তু ইউজ করার চেষ্টা করবে, এবং আপ ফ্রন্টে জেসিনের উপর কিন্তু আজকে গুরুদায়িত্ব থাকবে গোল করার। তো এটা কিন্তু একটা ইস্টবেঙ্গলের জন্য বেস্ট ফরমেশন হতে পারে। এছাড়া ইস্টবেঙ্গল যদি মনে করে যে 5 ডিফেন্সে চলে যাব, তো সেক্ষেত্রে জিকসানকে কিন্তু ডিফেন্সের মধ্যে নামিয়ে আনা যেতে পারে। জিকসানকে ডিফেন্সে নামিয়ে নিয়ে এলে কিন্তু সেক্ষেত্রে 5 ডিফেন্সে যাওয়া সম্ভব, এবং আপ ফ্রন্টে সেক্ষেত্রে 4-3-3-তে যদি চলে যায়, বা সিঙ্গেল স্ট্রাইকারে যদি জেসিনকে রেখেও মিডফিল্ডে 4 জন প্লেয়ারকে ইউজ করে হাবাস, সেটাও কিন্তু ইস্টবেঙ্গলের জন্য একটা সঠিক পরিকল্পনা হবে। এছাড়া যদি কোচ মনে করে তাহলে কিন্তু ডবল স্ট্রাইকারে যেতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু 3 ডিফেন্সে ইস্টবেঙ্গলকে যেতে হবে, আনোয়ার, সন্দীপ এবং হার্দিকের সাথে 3 ডিফেন্সে গিয়ে জয় গুপ্তাকে বাদ দিয়ে সেই জায়গাতে যদি ডেভিডকে প্রথম থেকে ব্যবহার করা যায়, সেটা সঠিক সিদ্ধান্ত হবে। কিন্তু খুব সম্ভবত ম্যাচটাকে কোচ এইভাবে দেখছে যে প্রথম 90 মিনিট পর্যন্ত যদি আমরা ম্যাচ ড্র রাখতে পারি, হ্যাঁ আমরাও গোল করলাম, যদি গোল হজমও করি, যদি ড্র রাখতে পারি, তারপর এক্সট্রা টাইম এবং পেনাল্টি পর্যন্ত হাবাস কিন্তু ম্যাচটাকে নিয়ে যেতে চাইবে। কারণ ইস্টবেঙ্গলের কাছে পেনাল্টি নেবার মতন ভালো ভালো প্লেয়ার রয়েছে, এবং পেনাল্টি সেভ করার মতন গোলকিপার পূর্বা লাছাম্পা, যার কিন্তু পেনাল্টি সেভের যথেষ্ট ভালো এক্সপিরিয়েন্স রয়েছে, তাকে কিন্তু সেই জায়গাতে ব্যবহার করার একটা চিন্তাভাবনা থাকবে। তো অবশ্যই ম্যাচ জিতলে যেরকম ইস্টবেঙ্গল পৌঁছে যাবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2-এ, ম্যাচ হারলেও হতাশ হওয়ার কিছু জায়গা নেই। সেক্ষেত্রে ম্যাচ হারলে কিন্তু চ্যালেঞ্জ লিগ খেলতে হবে। চ্যালেঞ্জ লিগ তুলনামূলক সহজ চ্যাম্পিয়ন্স লিগ 2-এর তুলনায়, তো অবশ্যই চ্যাম্পিয়ন দল চেষ্টা করবে চ্যাম্পিয়ন্স লিগেই খেলার, তো ম্যাচটা জিততে চাইবে। তো যারা যারা ভিডিও দেখছো অবশ্যই একটা করে স্কোর লাইন প্রেডিকশন করো, আর কারা মাঠে যাচ্ছ কমেন্টে জানিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।